তাহলে আজকে আমরা রসায়নের রাসায়নিক বন্ধন করবো, কেমন? রাসায়নিক বন্ধন। দেখো এখানে তোমাদের চিত্রে কতগুলা বন্ধন দেওয়া আছে, এগুলা সবই বন্ধন। বন্ধন মানে কি? বন্ধন মানে হলো, যেমন তোমরা পড়ছো বিভিন্ন যৌগ পড়ছো তোমরা, যেমন তোমরা পড়ছো হলো পানি। পানি সবাই জানে যে H2, তাহলে H2 এটা হচ্ছে পানির সংকেত। কিন্তু এই পানি তো দুইটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন দিয়ে যুক্ত আছে, মানে পানির অণুতে একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে। এই যে একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে, এটাই তো বোঝায়। একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে পানির অণুতে। সেটা কেন, কিভাবে যুক্ত আছে আমরা সামনে পড়ব। এটা কোন বন্ধনে যুক্ত আছে, এটা কি আয়নিক বন্ধনে যুক্ত আছে না সমযোজী বন্ধনে যুক্ত আছে, এগুলোর চিত্র সব একটা আছে। তাহলে বিভিন্ন যৌগে এই যে পরমাণুগুলো একটার সাথে একটা বিশেষ নিয়মে যুক্ত থাকে। তো যারা যে যুক্ত থাকে, এই যুক্ত থাকাটাই তো বন্ধন। তারা যে একটা পরস্পরের সাথে যুক্ত থাকে, আঁকড়ে ধরে থাকে, এটাই বন্ধন। আর এই অণুতে যে বন্ধনগুলো, এই বন্ধনগুলাই হচ্ছে রাসায়নিক বন্ধন। এগুলো শুধু বন্ধন না, এগুলোর নাম হচ্ছে রাসায়নিক বন্ধন। তাহলে আমরা রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটা এভাবে বলতে পারি যে অণুতে বিদ্যমান পরমাণু সমূহ পরস্পরের সাথে যে বন্ধনে আবদ্ধ থাকে, সেই বন্ধনই হলো রাসায়নিক বন্ধন। অণুতে পরমাণু সমূহ পরস্পরের সাথে যে বন্ধনে আবদ্ধ থাকে, সেটি হলো বন্ধন তথা রাসায়নিক বন্ধন। তাহলে এখন দেখো এখানে কি লিখছে তোমাদের বইতে। আমরা জানি সকল পদার্থই অণু এবং পরমাণু দিয়ে গঠিত। প্রত্যেকটা পদার্থই অণু দিয়ে, যেমন পানি, এখানে এটা একটা অণু। তো এর অসংখ্য অণু দিয়ে, যেমন এক ফোঁটা পানির মধ্যে অসংখ্য পানির অণু আছে। এক ফোঁটা পানি এরকম সামান্য 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 প্রথমে হয় পরমাণু, পরমাণু থেকে অণু সৃষ্টি হয়, অণু থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে একটা বড় পদার্থ তৈরি হয়। যদি যৌগিক পদার্থ হয় তাহলে অণু থেকে হবে, মৌলিক পদার্থ হলেও অণু থেকে হবে, সেটা মৌলিক অণু দিয়ে তৈরি হবে। এবং তাহলে আগে অণু চিনতে হবে, প্রত্যেকটা পদার্থ অণু দিয়ে তৈরি, মৌলিক হোক আর যৌগিক হোক। শুধুমাত্র ধাতব পদার্থের বেলা ভিন্ন। একটা লোহা মনে করো, এক টুকরা লোহা, এখানে শুধু লোহার পরমাণুই আছে এবং এখানে কোনো অণু সৃষ্টি হয় না। এক টুকরা লোহা, এখানে কোনো অণু সৃষ্টি হয় না, এখানে শুধু লোহার পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে। এটা আমাদের সামনে ব্যাখ্যা আছে, এটাকে বলা হয় ধাতব বন্ধন। এটা এক্সট্রা একটা বন্ধন, এটা কোনো আয়নিক বন্ধনও না, সমযোজী বন্ধনও না, এটা হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী। আর অন্যান্য যে যৌগগুলো আছে, তাদের মধ্যে অন্যান্য যে পদার্থগুলো আছে প্রত্যেকে অণু দিয়ে তৈরি। এবার সেটা মৌলিক অণু হতে পারে, যৌগিক অণু হতে পারে। মনে করো তোমার কাছে তোমার একটা সিলিন্ডার আছে, এখানে গ্যাস আছে। কিসের গ্যাস আছে? নাইট্রোজেন গ্যাস আছে মনে করো, নাইট্রোজেন গ্যাস। তাহলে নাইট্রোজেন গ্যাস আমরা N2 দিয়ে লিখবো। তার মানে হলো এখানে অসংখ্য নাইট্রোজেনের অণু আছে। এই যে আমি এখানে দেখাইলাম, এখানে এটা কিন্তু একটা নাইট্রোজেনের অণু, একটা নাইট্রোজেনের অণু। তাহলে এরকম কোটি কোটি নাইট্রোজেন অণু যখন একসাথে হবে, তখন গ্যাসটা অনুভব হবে আমাদের মধ্যে। যদি একটা নাইট্রোজেনের অণু থাকে, বা দুটা থাকে, পাঁচটা থাকে, 10টা থাকে, 100 থাকে, তখন এখানে কোনো গ্যাস অনুভূত হবে না। যদি লক্ষ লক্ষ কোটি কোটি অণু একসাথে জড়ো হয়, তখন আমাদের কাছে একটু গ্যাস অনুভূত হবে। এই হলো বিষয়। তাহলে যে কোনো পদার্থই অণু দিয়ে তৈরি, সে অণুটা মৌলিক হতে পারে অথবা যৌগিক হতে পারে। যেমন পানি, এক ফোঁটা পানি অসংখ্য H2O মনে করো আমি এই যে একটা ফোঁটা দিলাম, এটা H2, আরেকটা ফোঁটা দিলাম, আরেকটা অণু দিলাম H2, আরেকটা অণু H2, আরেকটা অণু H2, আরেকটা অণু H2, এভাবে অসংখ্য H2O দিয়ে এক ফোঁটা পানি হয়। ঠিক আছে?
তাহলে এটা হচ্ছে যৌগিক অণু। এই অণুটা হচ্ছে যৌগিক, পানির অণুটা, কারণ এখানে দুই প্রকারের মৌলিক পদার্থ দিয়ে পানির অণুটা তৈরি। আর নাইট্রোজেন অণুটা মৌলিক, কারণ এখানে শুধুমাত্র নাইট্রোজেন দিয়ে তৈরি। তো এখানে পানির এটা একটা অণু। অনেকে বললে, যদি বলি যে H2O, এখানে কয়টা অণু বলো দেখি? অনেকে বলে 3টা অণু, কারণ মনে করো যে এখানে 2টা H আছে, একটা O আছে, 3টা পরমাণু, সুতরাং 3টা অণু বলে ফেলে। আসলে কিন্তু এটা পানির একটা অণু। আমি যদি সামনে 10 লিখি তাহলে হবে পানির 10টা অণু। আর এটা হচ্ছে যৌগিক অণু। আর এটাও নাইট্রোজেনের একটা অণু। এখানে যদি বলি, আমি যদি এখন কাউকে প্রশ্ন করি, যদি যে বলো নাইট্রোজেনের এখানে কয়টা অণু, সবাই অনেকে বলে ফেলবে যে 2টা অণু। না, এটা নাইট্রোজেনের একটা অণু। সামনে কিছু নাই মানে এক, সামনে কত আছে সেটা দিয়ে আমরা অণু বুঝবো। তাহলে সামনে যদি 10 থাকতো তাহলে আমরা বলতাম এটা নাইট্রোজেনের 10টা অণু। তবে হ্যাঁ, নাইট্রোজেনের পরমাণু, যদি আমি বলি একটা অণুতে নাইট্রোজেনের কয়টা পরমাণু আছে? 2টা, কারণ 2টা পরমাণু দিয়ে অণু তৈরি হয়। এই তাহলে একটা অণুতে 2টা পরমাণু আছে, তাহলে এটা একটা অণু। এটা হচ্ছে নাইট্রোজেনের একটা অণু। এভাবে তোমাদের একটা অণু বিভিন্ন পদার্থের অণুগুলো চিনতে হবে। তোমাদেরকে রসায়ন ভালো বুঝতে গেলে তোমাদের অণু চিনতে হবে, আর এগুলো আস্তে আস্তে বোঝা যায়, কঠিন কিছু না। তাহলে সকল পদার্থই অণু এবং পরমাণু দিয়ে গঠিত। সকল পদার্থ, আমরা যারা মানুষ, আমাদের মাংস, আমাদের দেহ, আমাদের চুল, তারপর যে কোনো কিছু সবই অণু দিয়ে তৈরি। এই পর্যন্ত আবিষ্কৃত 118টি মৌলের মধ্যে, আমরা জানি 118টি মৌল আবিষ্কৃত, তোমার 7-এর বইতে পড়ছো, 7-এ থাকে, 8-এ থাকে। 118টি ভিন্ন ভিন্ন পরমাণু আছে। হ্যাঁ, সবই ভিন্ন ভিন্ন। এদের মধ্যে এক বা একাধিক মৌলের পরমাণু দিয়ে সকল পদার্থ অনুগঠিত হয়। এই সকল পরমাণু দিয়ে তো আমরা এই পৃথিবীতে যা কিছু দেখি, এই পরমাণুগুলো দিয়ে তৈরি। এই পরমাণুর বাইরে কোনো পরমাণু এখনো আবিষ্কার হয় নাই, এমন কোনো পদার্থ আবিষ্কার হয় নাই যে পরমাণুগুলোর বাইরের পরমাণু এই পদার্থের মধ্যে আছে। কত সামনে হতে পারে, কারণ আজ থেকে 100 বছর আগে তার 118টা আবিষ্কার হয় নাই। আমরা যখন 6-7-এ পড়ছি তখন শুনছিলাম 95 কি 96 বা 108 এরকম শুনছিলাম। আস্তে আস্তে বাড়তেছে, সেটা আস্তে আস্তে বাড়তে পারে। এই পর্যন্ত যত পদার্থ পৃথিবীতে আছে, মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এই 118টা মৌলের বাইরে নাই। তোমরা আমার মনে করো না যে কোনো পদার্থ কি সবগুলো মৌল দিয়ে একসাথে তৈরি না। এক একটা পদার্থ, কোনো পদার্থ 2টা পরমাণু দিয়ে তৈরি, কোনো পদার্থ 3টা মৌল দিয়ে তৈরি, কোনো পদার্থ 5টা মৌল দিয়ে তৈরি, এরকম। তাহলে 118টি ভিন্ন ভিন্ন পরমাণু আছে। এদের মধ্যে থেকে এক বা একাধিক মৌলের পরমাণু দিয়েই সকল পদার্থ অনুগঠিত হয়। পদার্থের অণুতে পরমাণু সমূহ এলোমেলো বা বিক্ষিপ্তভাবে থাকে না। হ্যাঁ, এই অণুগুলা কিন্তু এলোমেলো থাকে না, এদের একটা সাজসজ্জা আছে। প্রত্যেকটা পদার্থের অণুগুলো একটা নির্দিষ্ট নিয়মে, যেটাকে বলে জ্যামিতিক বিন্যাস, একটা জ্যামিতিক নিয়মে। যেমন আমাদের একটা শরীরের একটা গঠন আছে। মানুষের কোন দিকে মাথা থাকবে, দুই সাইডে হাত থাকবে, পা থাকবে, আঙ্গুল কিভাবে থাকবে, নখ কিভাবে থাকবে, প্রত্যেকটা মানুষের একই রকম একটা সিস্টেম আছে, এক মানুষের একরকম না। তাহলে এই যে বিন্যাস, এটাকে বলে জ্যামিতিক বিন্যাস। এরকম একটা জ্যামিতিক বিন্যাসে, মনে করো পানির অণু, অসংখ্য পানির অণু, যে একটা বরফের মধ্যে পানির অণুগুলো যুক্ত আছে, তাদের একটা সিস্টেম আছে যুক্ত হওয়ার। আবার মনে করো লবণ, এক টুকরা লবণ, তুমি কি বলে যে একটা লবণের দানা নাও, একটা লবণের একটা কণা নাও, সেখানে সোডিয়াম, খাবার লবণ, সেখানে সোডিয়াম ক্লোরাইড, অসংখ্য সোডিয়াম ক্লোরাইড পরস্পরের সাথে যুক্ত আছে। মানে আমি বলতেছি যে সোডিয়াম ক্লোরাইড তো একটা অণু, এভাবে অসংখ্য অণু দিয়ে তো একটা লবণের কণা তৈরি হবে, অসংখ্য অণু দিয়ে, নাহলে তুমি দেখবা নাকি? কারণ সোডিয়াম ক্লোরাইড একটা তো আর খালি চোখে দেখা যাবে না। একটা সোডিয়াম ক্লোরাইড খালি চোখে দেখা যাবে না। অসংখ্য সোডিয়াম ক্লোরাইড যখন একসাথে যুক্ত হবে, তখন একটা লবণের কণা তৈরি হবে। তাহলে তারা যে একটার সাথে একটা যুক্ত হলো, এই যুক্ত হওয়ার কতগুলো সিস্টেম আছে, এলোমেলো ভাবে যুক্ত হয় না। তাহলে সোডিয়াম ক্লোরাইডের যে একটা সিস্টেম, ঠিক একইভাবে যদি আমি আরেকটা লবণ লিখি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে সেটারও এরকম সিস্টেমে যুক্ত আছে। তবে হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড যে সিস্টেমে যুক্ত থাকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিন্তু আবার সেই সিস্টেমে যুক্ত থাকবে না। এটার আবার আরেকটা বিন্যাস আছে। যেমন ধরো আমরা মানুষ, আমাদের একটা বিন্যাস, আমাদের কোন দিকে হাত, কোন দিকে পা। আবার অন্য প্রাণীর আরেকটা বিন্যাস, আরেক রকম বিন্যাস। তবে বিন্যাস সবারই বিন্যাস আছে, মানে একই গোষ্ঠীর সবারই একটা বিন্যাস আছে। আবার বিভিন্ন গোষ্ঠীর বিন্যাস ভিন্ন ভিন্ন, ভিন্ন গোষ্ঠীর বিন্যাস কিন্তু আবার একরকম না। তো এই ধরনের। এরপরে এরপরে আছে কি
পরমাণু সমূহ সুবিন্যস্ত থাকে এখানে। যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুটি পরমাণু পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। রাসায়নিক বন্ধনের একটা সহজ সংজ্ঞা, যে আকর্ষণ শক্তির মাধ্যমে অণুতে দুটি পরমাণু, যেমন আমরা যদি বলি এটা একটা নাইট্রোজেনের অণু, এটা একটা নাইট্রোজেনের অণু, এটা একটা অক্সিজেনের অণু, এরকম কয়েকটা মৌল আছে জিনিসে টু লিখতে হয়। আবার তুমি মনে করো না বা তোমরা মনে করো না যে এখানে 118টা মৌলের নিচে এভাবে টু লেখা যাবে না, সবার নিচে টু লেখা যাবে না। হাতে গোনা কয়েকটা মৌল আছে যাদের নিচে টু লিখতে হয়, এগুলো তোমাদের শিখতে হবে। তাহলে এই যে নাইট্রোজেন একটা অণু, তাহলে এখানে দুইটাই নাইট্রোজেন পরস্পরের সাথে যুক্ত আছে। আর সেই যুক্তটা হলো কিভাবে, আমরা যদি যুক্ততা দেখাই, যেমন হাইড্রোজেন যুক্ত আছে H2, হাইড্রোজেনের নিচে টু লিখতে হয়, এটা একটা অণু তৈরি হলো। তাহলে এখানে দুইটা H, একটা H আর একটা H পরস্পরের সাথে যুক্ত আছে একটা বন্ধনের মাধ্যমে। এই বন্ধনটাই হলো রাসায়নিক বন্ধন। তারপর আমরা যদি অক্সিজেন লিখি সেটাকে দেখাবো কিভাবে, এটাকে দেখাতে হবে আমার দ্বিবন্ধন দ্বারা। এগুলো তোমরা সামনে বুঝবা কেন আমরা দ্বিবন্ধন দিব। এখানে দুইটা অক্সিজেন এভাবে দুইটা বন্ধন দ্বারা যুক্ত থাকে। হাইড্রোজেন হচ্ছে একটা বন্ধন আর অক্সিজেন হলো দুইটা বন্ধন। তাহলে এই যে বন্ধনগুলো এগুলো হচ্ছে রাসায়নিক বন্ধন। আর যদি আমি নাইট্রোজেন লিখি, তাহলে সেখানে আমি কিভাবে লিখবো, তিনটা বন্ধন দিব। এখন প্রশ্ন করতে পারো কেন তিনটা, সেগুলো আমাদের সামনে ব্যাখ্যা আছে, সেখানে আমরা দিব। হাইড্রোজেন লিখলে হাইড্রোজেন H2 যখন আমরা গাঠনিক সংকেত লিখবো তখন একটা বন্ধন, অক্সিজেন যখন লিখবো তখন দুইটা বন্ধন, নাইট্রোজেন যখন লিখবো N2, এটা হচ্ছে গাঠনিক সংকেত, এটা হচ্ছে আণবিক সংকেত, নাইট্রোজেনের আণবিক সংকেত। এটা হচ্ছে অক্সিজেনের আণবিক সংকেত, এটা হচ্ছে হাইড্রোজেনের আণবিক সংকেত, এটা হচ্ছে হাইড্রোজেনের গাঠনিক সংকেত, এটা হচ্ছে নাইট্রোজেনের গাঠনিক সংকেত, এটা হচ্ছে অক্সিজেনের গাঠনিক সংকেত। তাহলে হাইড্রোজেন যখন লিখবো একটা বন্ধন, অক্সিজেন লিখলে দুইটা বন্ধন, নাইট্রোজেন লিখলে তিনটা বন্ধন। তাহলে এই যে আমরা বন্ধনগুলা কেন একটা দুইটা তিনটা, সেটা আমি আবারও বলতেছি, আমরা এগুলা পরে ব্যাখ্যা আছে, বিস্তারিত ব্যাখ্যা আছে, কেন একটা আসলো, কেন দুইটা আসলো, কেন তিনটা আসলো। এই যে এগুলো হচ্ছে রাসায়নিক বন্ধন। মনে করো একটা হাইড্রোজেনের একটা মধ্যে দুইটা H পরস্পরের সাথে যুক্ত আছে, এই যুক্ত যে শক্তির মাধ্যমে যুক্ত আছে এটাকে আমরা কাল্পনিকভাবে একটা বন্ধনই বলি। এটা হচ্ছে একটা কাল্পনিক, এটা আসলে একটা এখানে কি হাত আছে নাকি, যে হাইড্রোজেনের একটা হাত আর হাইড্রোজেনের একটা হাত যুক্ত থাকে না, একটা শক্তি বলে পরস্পরের সাথে যুক্ত থাকে, ওই শক্তিটাকে বলি আমরা রাসায়নিক বন্ধন। আচ্ছা, এরপরে আসো, এই বন্ধন বিভিন্ন প্রকার হতে পারে। হ্যাঁ, বন্ধন বিভিন্ন প্রকার আছে, তোমাদের এখানে 3 প্রকারের বন্ধনই আছে, ইন্টারমিডিয়েটে গেলে আরো একটা দুটা বন্ধন আছে, আরো একটা দুটা বন্ধন যুক্ত হয়। আচ্ছা দেখ, যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন, 3 রকম। এক্ষেত্রে আয়নিক, সমযোজী এবং ধাতব, এখানে বা লেখা উচিত হয় না, এটা হবে এবং, কারণ ধাতব বন্ধনটাও তো নতুন একটা বন্ধন। সমযোজী বা ধাতব, তোমরা আবার অনেকে মনে করি না যে সমযোজী আর ধাতব একই জিনিস, না। আয়নিক একটা বন্ধন একরকম, সমযোজী আরেক রকম, ধাতব আরেক রকম, 3 প্রকারের বন্ধন। বিশিষ্ট যৌগের বন্ধন গঠন প্রক্রিয়াও তাদের ধর্ম নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, আয়নিক বন্ধন, যে সকল যৌগ আয়নিক বন্ধনে আবদ্ধ আছে তারা কি ধরনের, তাদের ধর্ম কেমন, ভৌত ধর্ম কেমন, রাসায়নিক ধর্ম কেমন, এগুলো নিয়ে আমরা এখানে সামনে আলোচনা আছে। সমযোজী যৌগ কারা, ধাতব বন্ধনটাকে, এটা একটা ব্যতিক্রম ধর্মী, এটাকে আমরা ধাতব বন্ধন, এটাকে আমরা এই জন্য এটা কোনো যৌগ না। আয়নিক বন্ধন এগুলো যৌগ, সমযোজী বন্ধন এগুলো যৌগ, আর ধাতব বন্ধন হচ্ছে ধাতুর মধ্যে যেটা আছে, এক টুকরা লোহা, যেটা আমি বলছিলাম, সেটার সামনে ব্যাখ্যা আছে। কেমন, এই হলো বিষয় প্রথম দিকের যে প্রথম প্যারা। এবার আসো, তাহলে আমরা এখনো তো আমরা স্টার্ট করি নাই, মূলত আমরা শুধু প্রথম প্যারাটা বললাম রাসায়নিক বন্ধন। তাহলে এবার সামনের দিকে যাই। এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবা, এই অধ্যায় পাঠ শেষে তোমরা শিখতে পারবে, এগুলো তোমরা একটু দেখবা, এই বিষয়গুলো নিজেরা একটু পড়বা। তবে পড়লে এখন বেশি কিছু বুঝবা না যদি নতুন হয়ে থাকো। তুমি যদি একেবারে নতুন হও, যে এই চ্যাপ্টার আমি আর কখনো পড়ি নাই, তাহলে বেশি কিছু বুঝবা না। তারপর একটু পড়বা, যোজ্যতা ইলেকট্রন ধারণা ব্যাখ্যা করতে, যোজ্যতা ইলেকট্রনের ধারণা আমরা ব্যাখ্যা করতে পারবো, যেটা আমরা আজকে পড়বো। মৌলের প্রতীক, যৌগমূলকের সংকেত, এই ধরনের আমরা এগুলো শিখতে পারবো। কেমন, আচ্ছা আমরা যাই নিচে। যোজ্যতা ইলেকট্রন কি, এখন আমরা পড়বো
যোজ্যতা ইলেকট্রন কি, কেমন? তোমরা তো নাম শুনেছ এইটে যোজনী, যে বিভিন্ন মৌলের যোজনী। তোমরা কয়েকটা মৌলের অনেকে যোজনী পারো। আমি তোমাদেরকে বলছি যে 1 থেকে 30টা মৌলের যোজনী শিখতে, এরপরে 30 থেকে 118 পর্যন্ত এগুলো একটু পছন্দ করে করে আরো 10-15টা শিখতে হচ্ছে। এভাবে আমি 40-45টা সাজেস্ট করি স্টুডেন্টদেরকে যে তোমরা এদের 1 থেকে 30 শিখে ফেলো। 1 থেকে 30-এর মধ্যে কিছু বাছাই করা যায়। 1 থেকে 30 মধ্যে একেবারে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 20-22টা। তারপর 1 থেকে 30 শিখে ফেলাই ভালো। এদের পারমাণবিক সংখ্যা সিরিয়ালি খুব ভালো করে শিখতে হবে। তারপরে পারমাণবিক ভর, মানে আপেক্ষিক পারমাণবিক ভর যেটাকে বলা হয়। তারপরে হচ্ছে এদের যোজনী, কোনটা ধাতু, কোনটা অধাতু, কোনটা উপধাতু বা অপধাতু, আবার কোনটা নিষ্ক্রিয় গ্যাস, 4 প্রকার আছে মৌলের মধ্যে। এগুলো তোমাদেরকে ভালো করে শিখতে হবে রসায়ন যদি বুঝতে চাও। এরপরে তোমরা এদের যোজনী শিখতে হবে, কার যোজনী কত। আচ্ছা যাক, আমরা এখন পড়বো যোজ্যতা ইলেকট্রন। তো যোজ্যতা ইলেকট্রন বুঝতে গেলে তোমাকে বুঝতে হবে ইলেকট্রন বিন্যাস। আমরা এদের আগে যে থার্ড চ্যাপ্টার পড়াইছি সেখানে ইলেকট্রন বিন্যাস নিয়ে অনেক কথা বলছি। ইলেকট্রন বিন্যাস এটা আমরা 2বার ক্লাসটা করাইছি, 2-3বার রিপিট করছি এই ইলেকট্রন বিন্যাস নিয়ে। ইলেকট্রন বিন্যাস যারা বুঝবে না তারা যোজ্যতা ইলেকট্রন বের করতে পারবে না। তো ইলেকট্রন বিন্যাস, যখন একটা মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস করব, সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। একেবারে ইজি একটা কথা। যেমন তোমরা এইটা করছো এভাবে মানে বৃত্ত দিয়ে, যেগুলাকে বলা হয় প্রধান শক্তি স্তর। এখন আর বৃত্ত বললে হবে না, এখন তোমরা একটু বড় হয়েছো, এখন তোমাদেরকে বলতে হবে প্রধান শক্তি স্তর। তাহলে পটাশিয়ামের প্রথম শক্তি স্তরে থাকবে 2টা, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে 8টা, তৃতীয় প্রধান শক্তি স্তরে আরো 8টা, একেবারে সর্বশেষ চতুর্থ প্রধান শক্তি স্তরে থাকবে 1টা। তাহলে সর্বশেষ প্রধান শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। তাহলে আমরা বলতে পারি পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথে থাকে 1টা ইলেকট্রন, তাই পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1। একইভাবে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে আছে 6টা ইলেকট্রন, সুতরাং অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6। এটা একেবারে আহামরি কিছু না। তাহলে আমরা লাইন বাই লাইন পড়ি। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ, মানে একটা ইলেকট্রন হতে পারে বা একাধিক ইলেকট্রন হতে পারে, ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলে। খুব সহজ একটা সংখ্যা, এটা তুমি মনে না থাকলেও তুমি বানাই বলতে পারবে। একেবারে বইয়ের মতো হুবহু প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই। যে আমি যদি এখন যদি আমার জিজ্ঞেস করে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে, আমি সব বন্ধ করে বলতে পারবো যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে তাই হচ্ছে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। আমি নিজে বানাই বললাম। আবার কতভাবে তো বলা যায়, বুঝলে অনেকভাবে বলা যায়। যেমন পটাশিয়াম অক্সিজেন ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যথাক্রমে 1টি ও 6টি ইলেকট্রন বিদ্যমান। এরপরে আছে, সুতরাং পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1, অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6। নিচের তালিকায় কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস হতে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা দেখানো হলো। এটা তোমরা পারবা। নাইট্রোজেন বিন্যাস করতে পারবা, প্রথমে 2 পরে 5, তার মানে যোজ্যতা ইলেকট্রন 5। এটা তোমরা বুঝবা সহজে, তোমরা অনেকে ইলেকট্রন বিন্যাস পারো। ক্যালসিয়াম প্রথমে 2, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, তার মানে এখানে 20টা ইলেকট্রন থাকবে। প্রত্যেক মৌলের পারমাণবিক সংখ্যা ততটা ইলেকট্রন, ঠিক ততটা ইলেকট্রনে বিন্যাস করতে হবে। তো ক্যালসিয়াম বিন্যাস করতে হবে আউফ বাউ নীতি দিয়ে। এই যে 1s 2s 2p 3s 3p, এটাকে বলা হয় আউফ বাউ নীতি। আউফ বাউ নীতি এটাকে বলা হয়। এই নীতির সাহায্যে যে সকল মৌল 19 থেকে শুরু সেগুলোকে এই নীতিতে করতে হবে। পূর্বের নিয়মে প্রথমে 2টা, পরে 8টা, এরপরে 18টা, এই নিয়মে চলবে না। তো এইভাবে প্রথমে 2টা, এরপরে 8টা, এরপরে 8টা, এরপরে 2টা, তার মানে ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথে আছে 2টি ইলেকট্রন, তাই আমরা বলতে পারবো ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন 2। খুবই সহজ একটা পড়া, সহজ একটা টপিকস। তোমরা আশা করি এগুলো বুঝতে পারছো। এবার আসো, তাহলে এবারে তোমাদের এখানে কয়েকটা কাজ দিচ্ছে, তোমরা কাজগুলা করে নিবা, কেমন? যে কোনো মূল্য তোমরা বের করতে পারবে যোজ্যতা ইলেকট্রন। এবার আসো যোজনী বা যোজ্যতা। এখন আমরা শুরু করব রাসায়নিক বন্ধনের 5.2 যোজনী বা যোজ্যতা।
যোজনী বা যোজতা দেখো, এখানে আমি আরেকটু বলে রাখি, এটা করানোর আগে তোমাদেরকে অনু শিখতে হবে অন্তত। সে কিছু অনু শিখে এদের গাঠনিক সংকেত শিখতে হবে। আমি একটু আগে যে দেখাইলাম মৌলিক অণু, নাইট্রোজেন N2, হাইড্রোজেন H2, অক্সিজেন O2। তো না, হাইড্রোজেনের গাঠনিক সংকেত আমি দেখাইলাম একটা বন্ধন দিয়ে, H বন্ধন H, H বন্ড H বা H সিঙ্গেল বন্ড H। তারপর অক্সিজেনটা হলো H O ডাবল বন্ড O। তারপরে নাইট্রোজেনটা হলো N ট্রিপল বন্ড N। এই যে এগুলা আমি হাইড্রোজেন যখন দেখাইলাম H H এভাবে, অক্সিজেন যখন দেখাইলাম O ডাবল বন্ড O। এগুলো হচ্ছে গাঠনিক সংকেত, অণুর গাঠনিক সংকেত। এটা হচ্ছে অক্সিজেন অণুর গাঠনিক সংকেত মানে O2 এর, আর এটা হচ্ছে হাইড্রোজেন অণুর গাঠনিক সংকেত মানে H2 এর। একইভাবে যৌগ, এগুলো তো মৌলিক অণু। একইভাবে যৌগিক অণুরও গাঠনিক সংকেত আছে। তাহলে গাঠনিক সংকেত পারলে তোমার রাসায়নিক বন্ধনটা আরো ক্লিয়ার হবে এবং যোজনীয় ক্লিয়ার হবে। তাহলে দেখো, মনে করো, আচ্ছা এখানে কি বলা আছে, পূর্বে উল্লেখ করা হয়েছে যে বিভিন্ন মৌলের পরমাণু সমূহ একে অপরের সাথে, বিভিন্ন মৌলের পরমাণু সমূহ একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন, হ্যাঁ তারা ওই যে আমরা যে আয়নিক বন্ধন নাম শুনছি, এই আয়নিক বন্ধনটা তৈরি হয় ইলেকট্রন বর্জন এবং গ্রহণের মধ্যে। যেমন একটা আয়নিক যৌগ আমি বলি সোডিয়াম ক্লোরাইড, তোমরা মনে রাখবা যে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ কিভাবে তৈরি হয়। সাধারণত আয়নিক যৌগের মধ্যে থাকে একটা ধাতু আর একটা অধাতু। একটা ধাতু, এক অংশ থাকবে ধাতু, এটা হচ্ছে প্লাস অংশ ক্যাটায়ন অংশ, আরেক অংশ হবে মাইনাস অংশ যেটাকে বলে অ্যানায়ন অংশ, সেটা হচ্ছে অধাতু। তো 1A গ্রুপের যে মৌলগুলো আছে, 1A গ্রুপের মানে 18টা গ্রুপে, পর্যায় সারণীতে 18টা গ্রুপ আছে সোজাসুজি, উপরের দিকে নিচে উপরের দিকে নিচে উপরের দিকে নিচে, এভাবে তুমি যদি উপর থেকে নিচে হিসাব করো 18টা গ্রুপ বা শ্রেণী বলা হয়। বাংলায় বলা হয় গ্রুপ বা শ্রেণী, ইংলিশে কি বলা হয়, গ্রুপ বা শ্রেণী। কেমন? আচ্ছা যাক, এখন মনে পড়তেছে না। তাহলে এই যে এরকম 18টা আছে। তো তোমাদের যে সর্বপ্রথম যে গ্রুপ আমরা একটু আগে বলছি যে হাইড্রোজেন, তারপরে লিথিয়াম, এগুলো হাইড্রোজেন ব্যতীত আর বাকি সবগুলাই ধাতু। লিথিয়াম, তারপরে কি আছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সাধারণত আমরা এখানে যে মৌলগুলো দিয়ে বেশি সচরাচর যৌগ দেখা যায় সেটা হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। রুবিডিয়াম দিয়ে ওইরকম সচরাচর যৌগ দেখা যায় না। তাহলে এগুলো হচ্ছে এই মৌলগুলোর যোজনী এক, যেহেতু এটা 1 নাম্বার গ্রুপে আছে এবং এরা তীব্র ধাতু। তারপরে তোমার 2 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপে প্রথম দিকে যে কয়েকটা মৌল, মোট 6টা মৌল আছে। 2 নাম্বার গ্রুপে মোট আছে 6টা মৌল, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6টা। হ্যাঁ, এই 6টার মধ্যে তোমার প্রথম তিনটাই বেশি ইম্পর্টেন্ট, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। এগুলো দিয়ে যে যৌগগুলো তৈরি হয় সাধারণত এই মৌলগুলো দিয়ে আমরা বিভিন্ন সচরাচর যৌগ দেখি বইতে। সাধারণত স্ট্রনশিয়াম, ব্যারিয়াম, রেডিয়াম এগুলো দিয়ে কম দেখি। তারপর লেখা ভালো, মাঝে মধ্যে ব্যারিয়াম দিয়ে দেখি। আচ্ছা, তারপর তাহলে এই যে দুইটা গ্রুপ, 1 গ্রুপ 2 গ্রুপ, এই মৌলগুলো তীব্র ধাতু। আর ওই শেষে যে 17 নাম্বার গ্রুপ যেটাকে বলা হয় হ্যালোজেন গ্রুপ, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হচ্ছে তীব্র ধাতু। তাহলে এই তীব্র ধাতুর সাথে মানে 1 নাম্বার গ্রুপের সাথে 17 নাম্বার গ্রুপের যুক্ত হবে, যুক্ত হয়ে একটা যৌগ তৈরি হবে। 1 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে এরা ইলেকট্রন দিবে, তাহলে 1 নাম্বার গ্রুপের মৌলগুলো দিবে একটা ইলেকট্রন।
আর ওই 17 নাম্বার গ্রুপের মৌলগুলো দিবে গ্রহণ করবে একটা ইলেকট্রন, কারণ এদের সবার সর্বশেষ কক্ষপথে 7টা আছে। 17 নাম্বার গ্রুপের সবগুলা মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখবা সবগুলা মৌলের সর্বশেষ কক্ষপথে আছে 7টা ইলেকট্রন। তখন এরা চায় যে আর একটা ইলেকট্রন গ্রহণ করতে পারলে অষ্টক পূর্ণ হবে এবং স্থিতিশীলতা অর্জন করবে এবং তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, যেটাকে বলা হয় স্থিতিশীলতা, যেটা সে ভালো অনুভব করবে। তো সেই আশায় সে কি করে তার একটা ইলেকট্রন খুঁজে। যখন সে সোডিয়ামকে পায় বা পটাশিয়ামকে পায় বা রুবেরিয়ামকে পায়, রুবেরিয়াম দিয়ে তো সাধারণত আমরা দেখি না, সে যখন লিথিয়ামকে পায় বা সোডিয়ামকে, মনে করো ক্লোরিন, ক্লোরিন কাকে পেল? লিথিয়ামকে পেল। লিথিয়ামের আবার যারা 1 নম্বর গ্রুপে আছে তাদের সবার শেষ কক্ষপথে আছে একটা ইলেকট্রন, এজন্য এদের দুজনই এক। আবার 17 নাম্বার গ্রুপের সবার দুজনই এক, এটা মনে রাখবা। 1 নাম্বার গ্রুপের সবগুলা মৌলের দুজনই এক, 17 নাম্বার গ্রুপের সবগুলা মৌলের দুজনই এক, দুজনই এক আর কি। তাহলে 1 নাম্বার গ্রুপের মৌলরা ইলেকট্রন দিবে, কারণ ওদের সবার শেষ কক্ষপথে একটা, আর তার সর্বশেষ কক্ষপথের আগের কক্ষপথে 8টা থাকে। তো ওরা চায় যে একটা দিতে পারলেই তখন ওরা ওই কক্ষপথটা বিলীন হয়ে যাবে, তখন ওদের যে সর্বশেষ কক্ষপথ সেটা এর পরের কক্ষপথটা হয়ে যাবে, তার পূর্ববর্তীটা 8টা হয়ে যাবে, তখন সেটা তারা ভালো অনুভব করে। এটাকে বলা হয় স্থিতিশীলতা। তো তাহলে যেমন সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ আছে একটা ইলেকট্রন, প্রথমে 2টা, পরে 8টা, এরপরে একটা দিয়ে দিলেই তার আগে শক্তি স্তর, ওই যে শক্তি স্তর থেকে সর্বশেষ শক্তি স্তর থেকে তো একটা ইলেকট্রন দিয়ে দিবে, সেই শক্তি স্তরটা বিলীন হয়ে যাবে, তার আগের শক্তি স্তরটা আবার আসবে। তাহলে আগের শক্তি স্তরে 8টা থাকবে, এটাই তার জন্য ভালো। তাহলে সোডিয়ামের ইলেকট্রন দিবে, 1 গ্রুপের মৌল যারা আছে তারা ইলেকট্রন দিবে, আর 17 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে তারা একটা ইলেকট্রন গ্রহণ করবে। এই ইলেকট্রন এই যে গ্রহণ বর্জনের মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, কারণ এখানে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদেরকে আমরা যখন সিঙ্গেল বলি তখন আমরা বলি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর যখন এরা অন্যের সাথে যুক্ত হবে তখন আমরা বলবো, তখন আমরা ফ্লোরিনকে ফ্লোরিন বলবো না, যখন ক্লোরিন 1 গ্রুপের একটা ধাতুর সাথে যুক্ত হবে তখন বলবো ফ্লোরাইড। যখন ক্লোরিন 1 গ্রুপের একটা, আমি বারবার এ বলে ফেলি কারণ এগুলো সাধারণত 1A, তোমাদের এখানে A B নাই, তোমাদের এখানে 1 2 3 এভাবে আছে। তো ক্লোরিন যখন 1 গ্রুপের একটা পটাশিয়ামের সাথে যুক্ত হবে তখন হবে ক্লোরাইড, পটাশিয়ামের সাথে যুক্ত হবে পটাশিয়াম ক্লোরাইড। এখানে পটাশিয়াম একটা ইলেকট্রন দিবে আর ক্লোরিন একটা ইলেকট্রন নিবে, এদের মাধ্যমে যে বন্ধনটা, যে যৌগটা তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড, সেটা হচ্ছে আয়নিক যৌগ। তোমরা এখন অনেক যৌগ তৈরি করতে পারবা। তারপরে যেমন আমি যদি 1 গ্রুপের মৌলগুলোর সাথে ধরো 3টা মৌল, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেরিয়াম বাদ দাও, 3টা দরকার নাই, সচরাচর দেখা যায় না। তাইলে হাইড্রোজেন ব্যতীত, হাইড্রোজেনটা অধাতু, এটা একটু ব্যতিক্রমী, এটা নিয়ে যথেষ্ট মতভেদ আছে পর্যায় সারণীতে, যে পর্যায় সারণী অধাতু হওয়া সত্ত্বেও কেন একে ধাতুর স্থানে, ধাতুর গ্রুপে স্থান দেওয়া হলো, এটা নিয়ে যথেষ্ট মতভেদ আছে। এটা নিয়ে যথেষ্ট মানে এটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো, কেন এটাকে এখান থেকে দেওয়া হয়, এটা নিয়ে অনেক ব্যাখ্যাও আছে। এই ব্যাখ্যা আমরা যখন পরে পর্যায় সারণী পড়বো তখন এটা দেখবি। এখন লিথিয়াম, মনে করো লিথিয়াম যুক্ত হলো ক্লোরিনের সাথে, তাহলে আমরা বলবো লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, লিথিয়াম ব্রোমাইড, লিথিয়াম আয়োডাইড, আমাদের 4টা যৌগ হয়ে গেল। একইভাবে আমরা সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড, 4টা হয়ে গেল। পটাশিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম আয়োডাইড, হয়ে গেল 4টা। একইভাবে আমরা 2 গ্রুপের মৌলগুলো দিয়ে করতে পারি, কারণ আমি তো আগে বলছি 1 গ্রুপ এবং 2 গ্রুপ, এই 2টা গ্রুপের তীব্র ধাতু, আর এরা যুক্ত হবে ওই যে 17 গ্রুপের মৌলগুলোর সাথে যুক্ত হতে পারবে, এবং যুক্ত হয়ে যে যৌগটা তৈরি করবে এগুলো হচ্ছে আয়নিক যৌগ। কারণ এই সকল যৌগ তৈরি হয় ইলেকট্রন গ্রহণ এবং বর্জন, ধাতুরা ইলেকট্রন বর্জন করবে, আর ওই 17 গ্রুপের যারা হাইড্রোজেন গ্রুপ তারা ইলেকট্রন গ্রহণ করবে। তবে হ্যাঁ, এখানে 1 গ্রুপের যে মৌলগুলো আছে এরা দিবে একটা ইলেকট্রন, আর 2 গ্রুপের যে মৌলগুলো আছে তারা দিবে কিন্তু 2টি ইলেকট্রন, কারণ তাদের সবার শেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে। তুমি যদি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, বেরিলিয়াম 4 2,2, সর্বশেষ কক্ষপথে 2,
ম্যাগনেসিয়াম হলে 2,10,2 সর্বশেষ সংখ্যা হলো 2, ক্যালসিয়াম হলে 2,8,8,2 সর্বশেষ সংখ্যা হলো 2। তাহলে সর্বশেষ সংখ্যা হলে এরা দুটো ইলেকট্রন দিয়ে দিবে ওই যে ক্লোরিনকে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার যদি ম্যাগনেসিয়াম ক্লোরিনকে দুটো ইলেকট্রন দেয়, ক্লোরিন কি দুইটা খেতে পারবে? ক্লোরিন তো একটা না খেতে পারবে, কারণ তার সর্বশেষ কক্ষপথে আছে 7টা ইলেকট্রন, তার একটা দরকার। তো সেজন্য এখানে ব্যারিলিয়াম যে দুটো ইলেকট্রন ত্যাগ করবে বা ম্যাগনেসিয়াম দুটো ত্যাগ করবে, ক্যালসিয়াম দুটো ত্যাগ করবে, এই দুটো ইলেকট্রন গ্রহণের জন্য একটা ক্লোরিন আসবে না, তখন দুইটা ক্লোরিন আসবে। এই জন্য আমরা এই ব্যারিলিয়ামের সংখ্যাটা এইভাবে দেখাই, ব্যারিলিয়াম বিই, আমরা শুধু সিএল লিখবো না, আমরা লিখবো Cl2, কারণ ব্যারিলিয়াম তো দুইটা দিবে, তো একটা ক্লোরিন একটা গ্রহণ করতে পারবে, তাহলে দুইটা গ্রহণ করার জন্য দুইটা ক্লোরিন আসবে। একইভাবে আমরা দেখতে পাই ম্যাগনেসিয়াম, যেমন ধরো ম্যাগনেসিয়াম, আমি যদি লিখি ম্যাগনেসিয়াম ব্রোমাইড, তাহলে Br2, এটা একটা যোগ, এখানে 2 দিব। তাহলে কারণ ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করবে দুইটা, আর একটা ব্রোমিনে একটা গ্রহণ করতে পারবে, তাহলে ওই ম্যাগনেসিয়ামের দানকৃত যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন গ্রহণ করতে গেলে আমার দুইটা ব্রোমিন লাগবে, এটা একভাবে বোঝা যায়। আর সহজভাবে বুঝতে গেলে যে যৌগ গঠনের ক্ষেত্রে ওই যে যোজনী ট্রান্সফার, আমি যদি এখন যেমন ব্যারিলিয়াম ক্লোরাইড, এখানে ব্যারিলিয়ামের যোজনী হচ্ছে 2 বসবে ক্লোরিনের নিচে, যার যোজনী তার নিচে বসবে না। ব্যারিলিয়ামের যোজনী ব্যারিলিয়ামের নিচে বসবে না, ব্যারিলিয়ামের যোজনী বসবে অপর মৌল ক্লোরিনের নিচে 2, আর ক্লোরিনের হচ্ছে 1 লেখা লাগে না, সেটা ব্যারিলিয়ামের নিচে বসবে আর কি। এই যে এক লেখার দরকার নেই, এইভাবে। তাহলে এই হচ্ছে যোজনের বিষয়, এইভাবে যোজনী দিয়ে আমরা যৌগ গঠন করতে পারি। আর এগুলো হচ্ছে আয়নিক যৌগ। তাহলে আমি আয়নিক যৌগ সম্পর্কে অনেক কথাই বললাম। ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে কি তৈরি হয়? ও আচ্ছা, গ্রহণ বর্জন, ভাগাভাগি বলি না, ভাগাভাগি মানে শেয়ারের মাধ্যমে তৈরি হয় সমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধনের অণুগুলো হচ্ছে সমযোজী যৌগ। তাহলে যৌগ তৈরি হতে পারে দুইভাবে, ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে, যেগুলোকে বলা হয় আয়নিক যৌগ। আবার যৌগ তৈরি হতে পারে ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে, যেটাকে ইংলিশে বলা হয় শেয়ার, সেগুলোকে বলা হয় সমযোজী যৌগ। এগুলোর সামনে ব্যাখ্যা আছে, আমরা দেখব। আচ্ছা, অনুগঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে, এটা একটা ভালো একটা সংজ্ঞা দিছে, যে একটা আমরা পড়তাম যোজনী কাকে বলে, কোন মৌল অপর মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে বলে যোজনী বলে। এখানে আরো একটা কথা বাড়াইছে, অনুগঠনকালে, কারণ যুক্ত তো হয় তারা অনুগঠনের জন্যই। তাহলে তোমরা এটা শিখে নেবে, এটা একটা সংজ্ঞা, এই সংজ্ঞা থেকে তুমি যোজনী ক্লিয়ার ধারণা লাভ করতে পারবে না। আচ্ছা যাক, তাহলে এটা একটা সংজ্ঞা লেখা আছে, অনুগঠনকালে কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণু যুক্ত হওয়ার সামর্থ্যকে বা ক্ষমতাকে যোজনী বা যোজতা বলে। কতটুকু ক্ষমতা আছে, যেমন ধরো আমি যদি বলি যে এক্স একটা মৌল, তো অপর একটা মৌল মনে করো ওয়াই, অপর একটা মৌল ওয়াই, তো ওয়াই যুক্ত আছে মনে করো দুইটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা এক্স এর সাথে দুইটা ওয়াই যুক্ত আছে। তাহলে একটা এক্স, তাহলে এক্স এর ক্ষমতা বেশি, এক্স তার দুই দিকে দুইটা হাত দিয়ে দুইটা ওয়াই কে ধরে রাখছে, আর একটা ওয়াই মাত্র একটা হাত বের করছে। এই যে এই হাতটা, এটাকে আমরা বন্ধনী মানে বন্ড, ইংলিশে বলা হয় BOND বন্ড, অথবা বাংলায় বলা হয় বন্ধনী। আর আমরা তোমাদেরকে বোঝানোর জন্য, আমরা যারা টিচার, তোমাদেরকে বোঝানোর জন্য বলি হাত। তাহলে এই হাতটা হচ্ছে, এই হাতটা এক্স এরও হাত, এই হাতটা ওয়াই এরও হাত, এই হাতটা দুজনের হাত মনে করবা, মানে দুজনের হাত এখানে একাকার হয়ে গেছে, এটা ধরবা। তাহলে দেখো এক্স এর হাত হচ্ছে দুইটা, দুদিকে দুইটা, আর ওয়াই এর হাত একটা, এই ওয়াই এর হাত একটা, এই ওয়াই এর হাত একটা। তাহলে এখানে সামর্থ্য কার? এক্স এর, শক্তি বেশি এক্স এর। তাহলে এক্স এর কয়টা হাত বের হয়েছে? দুইটা হাত। এক্ষেত্রে আমরা বলবো এক্স এর যোজনী 2, যতটা হাত বের হবে তত যোজনী। আর ওয়াই এর হাত বের হয়েছে একটা, যদি ওয়াইটা এক যোজনী বলা হয়, যদি ওয়াই এর যোজনী 1 হয়। আবার অনেক সময় যোজনী 2 থাকলে দুইটা হাতে আসবে। আচ্ছা, এখানে ওয়াই এর যোজনী 1 হবে, নাহলে তো তার দুইটা হাত আসবে। সোজা কথা,
আমরা যখন তার গাঠনিক সংকেত দেখবো, গাঠনিক সংকেত দেখে আমরা বুঝবো যে এক্স এর কয়টা হাত বেরোছে। যদি দুইটা হাত বের হয় তাহলে তার যোজনী 2, আর যদি একটা হাত, ওয়াই এর কয়টা হাত বেরোছে, একটা হাত, তাহলে তার যোজনী 1। এখানে তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছে দেখো, তাহলে এটা হচ্ছে সামর্থ্য। আমি এতক্ষণ সামর্থ্য বোঝানোর জন্য এই কথাগুলো বললাম যে একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের, বা অপর একটি পরমাণুরও বলতে পারো, অপর একটি মৌলের না দিলে হতো, অপর একটি পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে বা সামর্থ্যকে যোজ্যতা বলে। তাহলে এক্স এর সামর্থ্য হচ্ছে দুইটা ওয়াই এর সাথে যুক্ত হওয়া, তাহলে এক্স এর যোজনী হচ্ছে 2, আর ওয়াই এর সামর্থ্য হচ্ছে একটা এক্স এর সাথে যুক্ত হওয়া, এই জন্য ওয়াই এর যোজনী এক্স। এই জন্য এই সামর্থ্য বা ক্ষমতা কথাটা ব্যবহার হয়েছে। আচ্ছা দেখ, তোমরা আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে আমি পরবর্তীতে যখন আমি জিজ্ঞেস করবো তখন আমাকে প্রশ্ন করবো। তাহলে আমরা একটু পড়ে ফেলছি। এবার আসো, সাধারণত সব সময় হাইড্রোজেনের যোজনী 1 ধরা হয়। হ্যাঁ, এটা সাধারণত 1 ধরবা। তাহলে তোমরা বলতে পারো স্যার অসাধারণত কিছু আছে কিনা? হ্যাঁ, অসাধারণত কিছু আছে, কারণ হাইড্রোজেন দ্বিমুখী আচরণ করে। এই হাইড্রোজেন হচ্ছে একটা ফাজিল একটা মৌল, যদিও তার রোল 118টা মৌলের মধ্যে তার রোল 1 নম্বরে আছে ভালো, কিন্তু সে আসলে দ্বিমুখী আচরণ করে। সে কখনো অধাতু, সে কিন্তু অধাতু, কখনো ধাতুর সাথে যুক্ত হয়ে যায়, আবার কখনো অধাতুর সাথে যুক্ত হয়। এই অধাতুর সাথে যুক্ত হয়। অধাতুর সাথে শুধু হাইড্রোজেন না, অন্যান্য অধাতু যুক্ত হয়। তো হাইড্রোজেন কি করে, হাইড্রোজেন যখন ধাতুর সাথে যুক্ত হবে তার দ্বিমুখী আচরণটা এরকম, যেমন সোডিয়ামের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হবে, সোডিয়ামের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হবে তখন হবে সোডিয়াম হাইড্রাইড, তখন তাকে বলা হয় মাইনাস, আর সোডিয়াম তো সবসময় প্লাস। দেখো তার দ্বিমুখী আচরণটা কি তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এই যে সোডিয়াম হাইড্রাইড এটা একটা যৌগ, তাহলে এক্ষেত্রে সোডিয়াম হবে মাইনাস, সোডিয়াম হবে প্লাস, আর হাইড্রোজেন হবে মাইনাস। এবার দেখো সে যখন আবার ক্লোরিনের সাথে যুক্ত হবে, দেখো কি ফাজিলের ফাজিল, যখন সে ক্লোরিনের সাথে যুক্ত হবে তখন সে হয়ে যাবে প্লাস, আর ক্লোরিন হবে মাইনাস। এটা তো তার দ্বিমুখী আচরণ। যাক, তার দ্বিমুখী আচরণ সম্পর্কে বললাম। তো এখানে সাধারণত হাইড্রোজেনের যোজনী 1, এটা মুখস্থ রাখবা। হাইড্রোজেনের যোজনী 1, সাধারণত হাইড্রোজেনের যোজনী 1, আর অন্য কোনো যোজনী নাই, এবং এটা অধাতু। আচ্ছা, সাধারণত এখানে না লিখলেও চলতো, হাইড্রোজেনের যোজনী 1 সোজা কথা। তাহলে আমরা সব সময় এখানে লিখবো, আমরা সবসময় হাইড্রোজেনের যোজনী 1 ধরবো, হাইড্রোজেনের যোজনী যেহেতু 1। আচ্ছা, এখন দেখো কোন মৌলের একটি পরমাণু যতগুলো H পরমাণু বা Cl পরমাণুর সাথে, এখানে ক্লোরিনের যোজনীয় 1 আর হাইড্রোজেনের যোজনীয় 1, সেজন্য দুইটাকে একসাথে লেখা হয়েছে। তাহলে ক্লোরিন পরমাণুর সাথে আমরা তো একটু আগে বলছি যে হ্যালোজেন গ্রুপের যতগুলো মৌল আছে, হ্যালোজেন মানে 17 নাম্বার গ্রুপে যতগুলো মৌল আছে এদের সবার যোজনী 1, তাই সেখানে ক্লোরিন আছে, 17 নাম্বার গ্রুপে ক্লোরিন আছে, এদের সবার যোজনী 1। তাহলে ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাই হলো ওই মৌলের যোজনী বা যোজতা। আরো একটা সংখ্যা দিছে, এটা আরো একটা সংখ্যা, এটা তোমাদের আমি বুঝলে হবে, এটা তোমাদের মুখস্থ করার দরকার না, এটা মুখস্থ থাকবে না। তাহলে কোন মৌল, যে কোনো মৌল যতগুলো H এর সাথে যুক্ত হবে সেই মৌলের যোজনী তত। যেমন আমি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করলে আরো ভালো বুঝবা। মনে করো X একটা মৌল, আমি নির্দিষ্ট কোনো মৌল দিয়ে বুঝাবো, আগে X দিয়ে বুঝাই। মনে করো X একটা মৌল, সে দুইটা H এর সাথে যুক্ত আছে, বা একটা H এর সাথে যুক্ত আছে, মনে করো একটা H এর সাথে, তাহলে X একটা H এর সাথে যুক্ত, তাহলে এখানে X এর যোজনী 1। আমরা H দিয়ে এখন H দিয়ে আমরা H এর সাথে তুলনা করে অপর মৌলের যোজনী বের করতেছি, H কে তুলনা করে, অথবা Cl কে তুলনা করে বলতে পারি। যেমন X একটা মৌল, এই একটা ক্লোরিনের সাথে যুক্ত আছে, তাহলে আমরা বলবো এখানে X এর যোজনী 1। তাহলে কোন মৌল কতটা H এর সাথে যুক্ত আছে বা কতটা ক্লোরিনের সাথে যুক্ত আছে, ওই ততটাই হলো ওই মৌলের যোজনী। যেমন ধরো X দুইটা H এর সাথে যুক্ত আছে, তাহলে এক্ষেত্রে আমরা বলবো X এর যোজনী 2। X এখানে দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, তাহলে আমরা বলবো X এর যোজনী 2। আমাদের সংজ্ঞায় বলা আছে যখন কোনো একটা মৌল, যে মৌলই হোক, যতটা H এর সাথে যুক্ত থাকবে সেই মৌলের যোজনী তত। তাহলে একটা মৌল যদি
একটা এস এর সাথে যুক্ত থাকে যোজনী 1, একটা মৌল যদি দুইটা এস এর সাথে যুক্ত থাকে যোজনী 2, একটা মৌল যদি তিনটা এস এর সাথে যুক্ত থাকে যোজনী 3, একটা মৌল যদি চারটে এস এর সাথে যুক্ত থাকে যোজনী 4। এবার আমি বাস্তব যৌগ দিয়ে তোমাদেরকে দেখাই বাস্তবে কিভাবে কিরকম যৌগ। যেমন ধরো হাইড্রোজেন ক্লোরাইড। এটা আমি বন্ধনে দিয়ে দেখাইতেছি। যদি আমি যৌগ আকারে লিখতাম তাহলে লিখতাম HF। এই যৌগটার নাম হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। এটা আমরা একটা বন্ধনে দিয়ে একটা বন্ধনে থাকবে। তাহলে এখানে এই ফ্লোরিন মৌলটা একটা এস এর সাথে যুক্ত আছে, তাহলে আমরা বলবো ফ্লোরিনের যোজনী 1। এবার দেখো H2O পানি। তাহলে এক্ষেত্রে অক্সিজেন পরমাণুটা দুটো এস এর সাথে যুক্ত আছে। তুমি যদি গাঠনিক সংকেত লক্ষ্য করো তাহলে লক্ষ্য করবে এরকম একটা ও দুইটা এস এর সাথে যুক্ত আছে। এটা হচ্ছে পানির সংকেত। তাহলে একটা অক্সিজেন পরমাণু দুইটা এইচ এর সাথে যুক্ত আছে, সুতরাং আমরা বলবো অক্সিজেন যোজনী 2। অক্সিজেন যোজনীটা আসলে 2, ঠিকই তো আছে। তারপরে আসো এবার তিনটাতে আসো, যেমন নাইট্রোজেন, অ্যামোনিয়া গ্যাস NH3, এটাকে বলা হয় অ্যামোনিয়া বা অ্যামোনিয়া গ্যাস। স্বাভাবিক তাপমাত্রা এটা গ্যাসীয় অবস্থায় আছে। তাহলে দেখো এখানে নাইট্রোজেনটা তিনটে এস এর সাথে যুক্ত আছে। কিভাবে যুক্ত থাকে আমরা যদি গাঠনিক সংকেত লক্ষ্য করি আমরা এভাবে দেখবো। এটার গাঠনিক সংকেতের ব্যাখ্যা আছে। এটা দেখতে নাকি পিরামিডের মতো। মিশরের যে পিরামিড আছে সপ্তম আশ্চর্যের পিরামিড, সেই পিরামিডের মতো দেখতে। এদিকে চলে আসছে এরকম, উপরের দিকে মাথা বেড়েছে, নিচের দিকে ত্রিভুজের মতো আর কি। এখানে একটা বন্ধনী হয়ে গেছে, এখানে একটা বন্ধনী হবে। তাহলে দেখো একটা নাইট্রোজেন তিনটে এস এর সাথে যুক্ত আছে, সুতরাং আমি বলবো যে নাইট্রোজেন যোজনী 3। এবার আসো 4 কিভাবে, যেমন 4 এর যৌগ হলো মিথেন গ্যাস। তোমরা যে বাসা বাড়িতে যে গ্যাসের চুলা আছে সেই গ্যাসের চুলা দিয়ে যে গ্যাসটা বের হয়, যেটা জ্বালাই আমরা বিভিন্ন এই ভাত তারপরে তরকারি, ভালো ভালো তরকারি পাক করে খাই, আমাদের অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে সেই মিথেন গ্যাস। মিথেন গ্যাসটা হচ্ছে CH4। এটা যুক্ত আছে 4টে এস এর সাথে। এটাকে বলা হয় চতুস্থলকীয়। মিথেনের গঠনটা হচ্ছে চতুস্থলকীয়। একটা গঠনটা একটু ভুলে গেছে, যাক আমরা এখন গঠন ব্যাখ্যা করতেছি না। এই যে চারদিকে 4টা ইস, মানে চারদিকে এলোমেলো ভাবে 4টা ইস তুমি দিয়ে দিলে হবে না, এটা একটা সিস্টেম আছে। আচ্ছা সিস্টেম পরে শিখবো। এখন আমরা দেখতেছি যে একটা কার্বন পরমাণুর চারদিকে 4টা এইচ আছে। তাহলে 4টা এইচ থাকলে তাহলে কার্বনের যোজনী 4। একইভাবে তুমি ক্লোরিন দিয়ে বিচার করতে পারো। এই ধরনের যৌগ আছে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড। CCl4 টেট্রা কেন? ওই 4কে বলা হয় টেট্রা, এটা একটা গ্রিক শব্দ। আমরা বলি 1, ইংরেজিতে বলা হয় 1, আর গ্রিকেরা একেরে বলে মনো মানে 1। তারপর আমরা বলি 2, ইংলিশে বলা হয় 2, আর গ্রিকেরা বলে ডাই। আমরা বলি 3, ইংরেজিতে বলা হয় 3, আর গ্রিকেরা বলে ট্রাই। আমরা বলি 4, ইংরেজিতে বলা হয় সেটাকে 4, আর গ্রিকেরা বলে টেট্রা। আমরা বলি 5, ইংরেজিতে বলা হয় 5, আর গ্রিকেরা বলে পেন্টা। এরকম আছে। তাহলে এখানেও একটা কার্বন পরমাণু 4টা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত আছে, সুতরাং এক্ষেত্রে আমরা বলবো কার্বনের যোজনী 4। তাহলে আমরা একটা মৌলের সাথে কতগুলো হাইড্রোজেন যুক্ত আছে বা কতগুলো ক্লোরিন যুক্ত আছে সেই সংখ্যাটাই হলো ওই মৌলের যোজনী। আশা করি তোমরা বুঝতে পারছো এবং এটা তোমরা মুখস্থ এখন লিখতেও পারবা। যোজনীর সংখ্যা এভাবে দেওয়া যাবে। আচ্ছা এরপরে কি বলা আছে? তাহলে আমি যে কথাগুলো বলছি এখানে এই কথাগুলোই বলা আছে, তোমরা পড়ে দেখবা। হাইড্রোজেনের একটি পরমাণু ক্লোরিনের একটি পরমাণুর সাথে যুক্ত আছে HCl অনুগঠিত হয়, তাই ক্লোরিনের যোজনীয় 1, ক্লোরিনের যোজনীয় 1। আবার অক্সিজেন, তাই ক্লোরিন, আচ্ছা হ্যাঁ, মানে এখানে ক্লোরিন পরমাণুটা কয়টা এস এর সাথে যুক্ত আছে? এখানে যে ক্লোরিন পরমাণু
বলছে না কোন মৌল কয়টা এস এর সাথে যুক্ত, এখানে কোন মৌলটা হলো ক্লোরিন, তাহলে এই ক্লোরিন ফর্মুলাটা কয়টা এস এর সাথে যুক্ত, একটা এস এর সাথে যুক্ত, সেজন্য ক্লোরিনের যোজনী 1। আবার অক্সিজেন যে পানি আমরা বলছিলাম যে পানির সাথে বুঝাইছি দুইটা এস এর সাথে যুক্ত, তাই অক্সিজেনের যোজনী 2। এবার আসো সোডিয়াম ক্লোরাইড, তাহলে এখানে এবার ক্লোরিন দিয়ে বুঝাইছে, ওই যে ক্লোরিন দিয়ে বিচার করা যায়, তাহলে এখানে কোন মৌলটা হচ্ছে সোডিয়াম, তাহলে সোডিয়াম কয়টা ক্লোরিনের সাথে যুক্ত আছে, একটা ক্লোরিন, তাই সোডিয়ামের যোজনী 1। তাহলে আমরা ক্লোরিন দিয়ে বিচার করতে পারি, হাইড্রোজেন দিয়ে বিচার করতে পারি। এবার আসো এই, তাহলে এবার দেখো অ্যাক্টিভ পরমাণুর সাথে যতটি, এবার আরেকটু ভিন্ন কথা, এবার তুলনা করছে অক্সিজেন দিয়ে, একটু আগে তুলনা করছে হাইড্রোজেন দিয়ে, এবার তুলনা করছে অক্সিজেন দিয়ে। দেখো কি বলছে, অ্যাক্টিভ পরমাণুর সাথে যতটি অক্সিজেন পরমাণু যুক্ত হয় তার সেই সংখ্যা দ্বিগুণ করলে ওই পরমাণুর যোজনী বা যোজ্যতা হবে। সেটা কি, সেটা হচ্ছে যেমন ধরো উদাহরণ দিলে তোমরা বুঝবা। আমরা সবাই জানি কার্বন ডাই অক্সাইডের সংকেত, সবাই জানে CO2। তাহলে বলো দেখি এখানে একটা কার্বন কয়টা অক্সিজেনের সাথে যুক্ত আছে, তোমরা নিশ্চয়ই বলবা দুইটা অক্সিজেন, দেখলেই বোঝা যায় যে একটা কার্বন দুইটা অক্সিজেনের সাথে যুক্ত আছে। তাইলে ওই এবার সংখ্যাটা হচ্ছে 2, এবার 2কে আরো 2 দিয়ে গুণ দিব, 2 2 গুণ 4, তাহলে কার্বনের যোজনী 4। অক্সিজেন দিয়ে এভাবে হিসাব করতে হবে। অক্সিজেন দিয়ে হচ্ছে যতগুলো অক্সিজেনের সাথে যুক্ত হবে একটা মৌল, তাকে আরো 2 দিয়ে গুণ করতে হবে, কারণ অক্সিজেনের যোজনী 2 সেজন্য। আর হাইড্রোজেনের তো 1 ছিল, এই জন্য আর গুণ করার লাগে নাই, 1 দিয়ে 1 গুণ করলে তো 1 ওইটাই হবে। তাহলে আমি আবারও বলি, এই যে এই প্যারাতে যেটা বলছে, এই প্যারাতে যেটা বলা হয়েছে এটা বিচার করছে অক্সিজেন দিয়ে। মনে করো X একটা মৌল, মনে করো সে একটা কথারে সে 3টা অক্সিজেনের সাথে যুক্ত আছে, তাহলে এখানে X এর যোজনী কত হবে, 6। ওই যত সংখ্যক ও এর সাথে, একটা মৌল যত সংখ্যক ও এর সাথে যুক্ত হবে সেই সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হবে, করলে কার যোজনী আসবে, অক্সিজেনের না, ওই X এর। যেমন এটা বাস্তবে যৌগ আছে সালফার ট্রাইঅক্সাইড, এই যে সালফার ট্রাইঅক্সাইড, তাহলে আমরা এখানে বলতে পারি সালফারের যোজনী 6, কারণ সালফার যুক্ত আছে 3টা অক্সিজেনের সাথে, সালফার যুক্ত আছে 3টা অক্সিজেনের সাথে, আর ওই 3কে আমরা 2 দিয়ে গুণ করব, 3 2 গুণ 6, তাহলে আমরা বলতে পারি সালফারের যোজনী 6। এই কথাগুলো এখানে বলা আছে। ক্যালসিয়াম অক্সাইড, তাহলে ক্যালসিয়াম অক্সাইড আমরা দিতে পারি একটা ক্যালসিয়াম একটা অক্সিজেনের সাথে যুক্ত, তাহলে ক্যালসিয়াম যোজনী কত, ওই একটাকে 2 দিয়ে গুণ করো, 2 একে 2, তাহলে ক্যালসিয়াম যোজনী 2। সহজ কথা, এই কথাগুলো এখানে বলা আছে। আচ্ছা এবার আসো, কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে, এবার আবার ভিন্ন কথা বলছে। হ্যাঁ, কিছু কিছু মৌলের একাধিক যোজনী আছে, 118টা মৌলের মধ্যে তোমার প্রায় আছে যোজনী একটা একটা করে, যেমন প্রায় আছে, যেমন খাদ্য ধাতুগুলা 1 গ্রুপের মৌলগুলো, এরা ঠিক আছে, এরা ভালো, এরা ভদ্র মৌল, এটা যোজনী একটা। তো ভদ্র অভদ্র বলতে কি, আমি এমনি হয়তো ইয়ে করে বুঝে দিচ্ছি, এখানে অভদ্র বলতে কেউ নাই। তো কিছু কিছু মৌল আছে এদের যোজনী একাধিক, মানে একের অধিক থাকে আর কি। যেমন সালফারের যোজনী আছে 3টা। সালফারের যোজনী কখনো 2 হয়, কখনো 4 হয়, কখনো 6 হয়। সালফারের যোজনী আছে কয়টা, 3টা, 2 4 6। তারপর আছে কার্বনের যোজনী আছে 2টা, কি কি, 2 এবং 4। একইভাবে তোমাদের বইতে লিখছে আয়রন, 26 নাম্বার মৌল আয়রন, আয়রনের পরিবর্তনশীল যোজনী আছে 2 এবং 3। আয়রনের যোজনী 2টা আছে, একটা হলো 2 আর একটা হলো 3। আচ্ছা এরপরে কি বলছে, তাহলে যে সকল মৌলের একাধিক যোজনী আছে সেগুলোকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। পরিবর্তনশীল যোজনী কাকে বলে আসতে পারে সংজ্ঞা, কোন মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলা হয়। এটা আমাদের একটু বোঝার আছে।